Susie. হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো থাইল্যান্ড ট্রিপের ব্যাংককে আমাদের 4th ডে, আর এটাই শেষ দিন, মানে একদিন পরেই আমাদের দেশে ফিরে যাওয়ার পালা। তো চলুন সেদিন লাস্ট দিনের ব্লগটা শেয়ার করি। তো তখন প্রায় সকাল 9টা মতো বাজে। দেখুন আমরা তিনজনেই ব্লু এবং হোয়াইট ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি। এবার চলুন ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিই। তো আগের দিন যে লিফটের প্রবলেম ছিল সেটা হোটেল ম্যানেজমেন্টকে বলাতে লিফটটা ঠিকও করে দিয়েছে, কারণ লিফটটা সমান সমানে দাঁড়াচ্ছিল না, ফ্লোর থেকে লিফটটা একটু উঁচুতে দাঁড়িয়েছিল। সেজন্য কিট্টু স্ট্রলারেই বসেছিল। তো স্ট্রলারটা কোনো মতে যখন ঢুকিয়ে যেমনি ও ঢুকতে যাবে তখনই দরজাটা একটু জোরেই বন্ধ হয়ে গিয়েছে, মানে বাইরে সুইচ প্রেস করলেও সাথে সাথে দরজাটা ওপেন হয়নি। তো ওই অবস্থায় কিট্টু লিফটে একাই আটকে গিয়েছিল। সেটা তো একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। তো পরের দিন দেখলাম লিফটে আর ওই প্রবলেমটা নেই। তাও সেদিন রুমের ডোর লক করে আমি লিফট অবধি পৌঁছতে এই কাণ্ড হয়ে গিয়েছিল। যাই হোক, আজকে আর সেই রিস্ক নিইনি। আমরা তিনজনেই একসাথে বেরিয়েছি। প্রথমে আমি ঢুকেছি, তারপরে কিট্টুকে নিয়ে রোহন ঢুকেছে। যাই হোক, এবার আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছিলাম। সেদিনও বেশ ভালোই মন মতো ব্রেকফাস্ট পেয়েছিলাম, পুরি সবজি এইসব তো ছিলই। তবে এত সকাল সকাল না, এত কিছু আর খাওয়া যায় না। যাই হোক, আমরা কিছুটা ব্রেকফাস্ট করে কিট্টুর জন্য কিছু খাবার নিয়ে এবার আমরা রওনা দিয়েছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। এবার হ্যাঁ, আগের দিন রাতে সেই যে ইয়েলো এবং গ্রিন ট্যাক্সির ক্যাব ড্রাইভারের সাথে আমাদের যে ঝামেলা হয়েছিল, তাই আমরা ঠিক করেছিলাম লোকাল কোনো ট্যাক্সির সাথে বা ড্রাইভারের সাথে কোথাও যাব না। আমরা সরাসরি কোথাও যেতে গেলে গ্র্যাব বা বোল্ট থেকেই ক্যাব বুক করব। এই যে আজকে যার গাড়ি করে আমরা ঘুরতে বেরিয়েছি, এনার সাথে কিন্তু আমাদের এদিন যাওয়ার কথাই ছিল, কিন্তু আগের দিন রাতে ওই ড্রাইভার এত ঝামেলা করেছিল, তাই আমরা ভেবেছিলাম যে আমরা আর এখানকার কোনো লোকাল ট্যাক্সির সাথে কোথাও যাব না। সেজন্য আমরা রাতেই বুকিংটা ক্যান্সেল করে দিয়ে ভেবেছিলাম সকালে যাওয়ার আগে গ্র্যাব বা বোল্ট থেকেই ক্যাব বুক করে নেব। কিন্তু যখন বুক করতে যাই, যে জায়গাটা আমরা এসেছি এই জায়গাটা মেন সিটি থেকে অনেকটাই দূরে। তো সেই মতো আমরা গ্র্যাব বা বোল্ট থেকে ক্যাব পাচ্ছিলামই না। তো আমাদের অনেকটা সময় নষ্ট হয়। তখন আমরা আবার এনার সাথে যোগাযোগ করি। আমরা লাকি ছিলাম যে হোটেল থেকে এনার বাড়ি বেশি দূরে নয়, সেজন্য আমরা এনাকে আবার অ্যাভেলেবেল পেয়ে যাই। এবার এর মাঝখানে হোটেল থেকেও আমাদেরকে ক্যাব দেবে বলেছিল, কিন্তু আমরা নমস্কার করেছি যে হোটেল থেকে আমরা কিচ্ছু নেব না। আর যার সাথে আজকে আমরা এখানে এসেছি ওনার সাথে আমরা সাফারি জুতেও গিয়েছিলাম। তখনই উনি আমাদেরকে বলেছিল যদি দরকার লাগে তাহলে ওনার ক্যাবটা আমরা বুক করতে পারি। বিশ্বাস করুন, আগের দিন ওই ট্যাক্সি ড্রাইভার একদমই ভালো ছিল না, আর এই ক্যাব ড্রাইভারটা ততটাই বেশি ভালো ছিলেন। যাই হোক, এবার চলুন, আমরা কথা বলতে বলতে চলে এসেছি প্রায় ব্যাংকক থেকে 1.5 ঘন্টা দূরে মিরার টেম্পলের সামনে। তো টেম্পলে যাওয়ার জন্য আগে টিকিট কাটতে হবে। না, টেম্পলে ঢুকতে গেলে আপনি একদম ফ্রিতেই ঢুকতে পারবেন, তবে টেম্পলে যেতে গেলে এখান থেকে নিতে হবে এরকম একটা ফেরি। তো ফেরির টিকিট আমরা কেটে নিয়েছি, আর ফেরিতে সিট পেয়ে বসেও পড়েছি। এবার ফেরির জার্নিটা আমি ভেবেছিলাম মনে হয় অনেকক্ষণ হবে, তবে খুব বেশি নয়। ওই প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যেই ফেরি করে আমরা পৌঁছে গেলাম টেম্পলের সামনে। শুধু নদীর এপার আর ওপারে যাওয়ার জন্য এই ফেরিটা ব্যবহার করা হয়, কারণ নদীর ওপারেই রয়েছে সেই টেম্পলটা। আর প্রত্যেক দিন প্রচুর 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 মানুষ এই টেম্পল ভিজিট করতে আসে। আমি ভেবেছিলাম মনে হয় শহর থেকে অনেকটা দূরে, এই টেম্পলে হয়তো খুব একটা বেশি লোকজন আসে না, তবে এখানে এসে ভিড় ছিল চোখে দেখার মতো। তবে সেদিন এত গরম ছিল, গরমটা না থাকলে মনে হয় এই টেম্পলটা আমরা আরও ভালো মতো করে দর্শন করতে পারতাম। এবার চলুন ফেরি থেকে নেমে নিয়ে টেম্পলের দিকে যাওয়া যাক। তো এই সেই অসাধারণ জলের মাঝখানে একটা মন্দির, যার নাম বেশ একটা বড়সড় নাম রয়েছে, আমি এখানে লিখে দিলাম। তবে বেশিরভাগ লোকের কাছে এটা মিরার টেম্পল বা সিলভার টেম্পল নামেই পরিচিত। তো বাইরের এই অসহ্য গরমের হাত থেকে বাঁচার জন্য আমরা না খুব তাড়াতাড়ি টেম্পলের ভিতরে ঢুকে পড়ি। আর যেখানে জুতো খুলতে হচ্ছিল তার থেকে কিছুটা হেঁটে নিয়ে মন্দিরের দরজা ছিল ঢোকার জন্য। তো সেই সামনেই টেম্পলের লোকজন মোজা বা সক্স বিক্রি করছিলেন, কারণ বলছিলেন ফ্লোরটা ছিল মার্বেলের, একটু স্লিপারি, সেজন্য সবাইকে অনুরোধ করছিলেন যারা মোজা পরে আসেননি তারা যেন ওখান থেকে মোজা কিনে তবে মোজা পরে ভেতরে ঢোকে। তবে আমি বলবো স্লিপারি কিনা জানি না, কিন্তু এই ঠাটা পড়া রোদে ওই ফ্লোরটা যতটা গরম হয়েছিল, কেউ যদি
যদি খালি পায়ে হাঁটার সাহসিকতা দেখিয়ে দেয় তাহলে তার পা পুড়ে যেতে বাধ্য। তবে হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন ছিল না। আমরা কিট্টু জুতো খুলতে গেলেও টেম্পলের লোকজনই আমাদেরকে না করেন, যে বলে বাচ্চাকে জুতো পরিয়েই নিয়ে যেতে পারবো। যাই হোক, ভেতরে ঢুকেই কিট্টুকে আমরা সাথে সাথে ঘুম পাড়িয়ে দিই, কারণ অনেকটাই সকালে উঠেছিল আর আগের দিন রাতেও আমরা দেরি করে ঘুমিয়েছিলাম, ওর ঘুমটা ঠিক হয়নি। সেজন্যই টেম্পলের ভেতরে প্রচুর ফ্যান লাগানো ছিল, সেই ফ্যানের সামনে বসে কিট্টুকে ঘুম পাড়িয়ে এবার চলুন ওর স্ট্রলারে করে ওকে নিয়ে আমরা টেম্পলের ভেতরটা ঘুরে দেখি। এখানে ছিল একটা বড় সড়ো গোল্ডেন কালারের বুদ্ধ মূর্তি। তো কেমন লাগলো এই মিরর টেম্পলটা ঘুরে? টেম্পলের নিচের ফ্লোরটাই কিন্তু ঘুরে দেখার মতো, ওপরে ওঠার কোনো সুযোগ নেই। তবে রোদ এবং গরমটা কম থাকলে মনে হয় ভালো মতো করে মন্দিরটা ঘুরে দেখতে পারতাম, কারণ মন্দিরের আশেপাশেটা হেঁটে আপনি ঘুরতে পারবেন। অনেক বড় এলাকা জুড়ে মন্দিরটা রয়েছে, তবে আমরা সেসব না করে মন্দিরটা ঘুরে নিয়েই আবার ফেরি করে ওপারে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। কেমন লাগছে ঘুরে আমার সাথে? আমি তো ঘুরালাম পুরোটা তোকে। এমন করে হ্যাঁ করলি যেন আমি কাঁধে বন্দুক। কি তো টেম্পলের সামনে প্রচুর দোকান ছিল, সেখান থেকে একটা ঠান্ডা জলের বোতল, আর এই প্রথম মানে এতদিন থাইল্যান্ডে আমরা ঘুরলাম, প্রথম এত কম দামে ডাব কোথাও বিক্রি হচ্ছে সেটা দেখতে পেলাম। তাই আর সুযোগ হাতছাড়া না করে সেখান থেকে একটা ডাব নিয়ে নিলাম। বাপরে যা গরম পড়েছে, এই ডাবের জলই মনে হয় খেয়ে বেঁচে থাকতে হবে। এবার চলুন হোটেলের উদ্দেশ্যে রওনা দিই। আজকে আর আমাদের কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান নেই। এই যে আমরা টেম্পলে গিয়েছিলাম, এই প্ল্যানটা আমরা ভেবেছিলাম যদি আজকে সময় পেতাম তাহলে আগামীকাল ফিরে যাওয়ার আগে ঘুরতে যেতাম, কিন্তু ওই যে সকালে ক্যাব সময় মতো পাইনি, তো অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়াতে আমরা সিটি থেকে দূরে টেম্পেলে গেলাম। বাকি দুটো স্পট ভেবেছি আগামীকাল থাইল্যান্ড থেকে বেরিয়ে যাওয়ার আগে ঘুরে নেব, কারণ টেম্পল আর ওই দুটো স্পট ছিল দুটো দুদিকে, তাই অনেকটা সময় লেগে যাবে। আর তার মধ্যে শুরু হয়ে গিয়েছিল থাইল্যান্ডের নিউ ইয়ার পর্ব, সেজন্য সিটির মধ্যে প্রচুর রাস্তা বন্ধ ছিল। এমনকি এই সময় অনেক বাজারঘাট, অনেক দোকানপাট বন্ধ থাকে। দেখুন না, রাস্তায় প্রচুর মানুষের ঢল নেমেছে, তাদের প্রত্যেকের হাতেই পিচকারি। এদের নিউ ইয়ারের স্পেশালিটি হলো পিচকারি দিয়ে প্রত্যেকেই জল খেলবে, রং নয় কিন্তু জল খেলবে। আর রাস্তাঘাটে এত লোকজন নেমে আসে, তো সিটির মধ্যে প্রচুর রাস্তা বন্ধ থাকে, তাই ঘুরে ঘুরে বা অনেক ট্রাফিক জ্যামের মধ্যে দিয়ে যেতে হয়। সেজন্য এই সময় প্রত্যেকেই নিজের জায়গায় থাকে। তাই আমরা ভাবলাম না, আমরাও হোটেলেই ফিরে যাই, আর এখানকার মানুষরা তাদের নতুন বছর কিভাবে উদযাপন করে তাদের এই উৎসবে সামিল হই। তো আমরাও পিচকারি নিয়ে নিয়েছি, যদিও এই পিচকারি দুটো আমরা গিফট পেয়েছিলাম। তো তার মধ্যে জল ভরে এখন আমরা হোটেলের নিচে মানে রাস্তায় নেমে এসেছি। এবার চলুন আমরাও এখানকার লোকেদের মতোই পিচকারি দিয়ে জল খেলি। তবে হ্যাঁ, একটা ভালো দিক রয়েছে, কেউ যদি না করে বা সাথে যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু কেউ ইচ্ছাকৃতভাবে আপনার গায়ে জল দেবে না। তবে হ্যাঁ, এত লোক রাস্তায় নেমে জল খেলছে, তো ওই একে অপরের গায়ে দিতে গেলে একটু ছিটেফোঁটা আপনার গায়ে লেগে যাবে। তবে শুধু জল খেলা নয়, এনারা দেখুন গালের মধ্যেও কিছু একটা ক্রিম জাতীয় মাখিয়ে দিয়ে যাচ্ছিলেন। পরে দেখলাম সেটা ছিল হচ্ছে চন্দন। তো কেমন লাগলো এখানকার লোকেদের তাদের নতুন বছর উদযাপনের পদ্ধতি? 3 দিন ধরে চলে, আর 3 দিন ধরেই তারা এই সকাল থেকে রাত 10টা কি 12টা পর্যন্ত মনে হয় এরকম জল খেলার পারমিশন থাকে। আর কন্টিনিউ গতকাল ঘুমোতে ঘুমোতে যেহেতু লেট হয়ে গিয়েছিল, সেজন্য হোটেলের সামনে অনেক রাত অবধি আমরা জল খেলতে দেখেছি। যাই হোক, শুধু পিচকারি দিয়ে জল খেলা নয়,
বরং বালতি ভর্তি ভর্তি করে জল মগ নিয়ে, এমনকি দেখলাম একজনকে ওই টেম্পোগুলো হয় না, ওই টেম্পোর পেছনে ড্রাম ভর্তি করে জল নিয়ে রাস্তায় বেরিয়ে গিয়েছে তাদের পদ্ধতিতে জল খেলে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। যাই হোক, আমরা নিচে বেশিক্ষণ থাকিনি, কারণ কিট্টুকে একজন পিচকারি দিয়ে জল দিয়ে পুরো ভিজিয়ে দিয়েছিল, ওর ঠান্ডা লেগে যাবে সেটা ভেবেই ওপরে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েই আমরা চলে এসেছিলাম লাঞ্চ করার জন্য। তো আমরা আমাদের হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চ করতে এসেছিলাম, যেখানে কিট্টুর প্রিয় মুর্গ মালাই টিক্কা তন্দুরি রুটি অর্ডার করেছিলাম আর আমাদের জন্য বিরিয়ানি। তো এবার আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলের পুলের সামনে। এতদিন যে যে হোটেলে ছিলাম প্রত্যেকটাতেই সুইমিং পুল ছিল, আর প্রত্যেকটাতে কিট্টুকে প্রমিস করতাম ওকে আমরা পুলে নিয়ে যাব। সময়েরও অভাব ছিল আর ওর একটু কাশি হওয়াতে অ্যাভয়েডই করতাম। যাই হোক, সেদিন আমরা অনেকটা সময় পেয়েছিলাম, তাই কিট্টুকে নিয়ে চলে এসেছিলাম সুইমিং পুলে। আর এই সুইমিং পুলটা জানেন খুবই জল কম ছিল, আর বিকেলের দিকে এসেছিলাম তো সারাদিন রোদ পেয়ে জলটা বেশ গরম গরম হয়েছিল, ভালোই লাগছিল। যাই হোক, সুইমিং পুলে কিছুক্ষণ সময় কাটানোর পরে এরপরে আমরা চলে এসেছিলাম থাই ম্যাসাজ নিতে। আমি নিয়েছিলাম ফুল বডি থাই ম্যাসাজ, যেটা রোহনের কথাই নিয়েছিলাম, আর রোহন ভেবেছিল কিট্টুকে নিয়ে তাহলে লেগ ম্যাসাজ নিয়ে নেবে। কিন্তু সত্যি বলতে এই পুরো ট্রিপে এটা ছিল আমার সব থেকে ভুল ডিসিশন যে আমি থাই ম্যাসাজ নিয়েছিলাম। তো প্রথমে ওরা পা ধুয়ে তারপরে ম্যাসাজ শেষে আমাকে 1 কাপ চাও খেতে দিয়েছিল। তবে ম্যাসাজের নামে যে ব্যথাটা আমি পেয়েছি সেটা আমি একটা ছোট্ট ভিডিওতে শেয়ার করব, কিন্তু আমি বলবো এটা আমার কাছে একটা ভয়াবহ অভিজ্ঞতা ছিল। আর এই ম্যাসাজ পার্লারগুলো আমাদের হোটেলের সামনে রাস্তাতেই ছিল। তো ম্যাসাজ নিয়ে আমরা যখন হোটেল রুমে যাব তখনও দেখছি লোকজন রাস্তায় দেখুন এইভাবে বালতি মগ্নে জল খেলেই যাচ্ছে। তবে আমি যতক্ষণ ম্যাসাজ নিয়েছিলাম কিট্টু রোহনকে ম্যাসাজ নিতেই দেয়নি, বরং আমার অবস্থা দেখে রোহন ভাবছে কিট্টু ওকে নাকি বাঁচিয়ে তুলেছে। তো আমি যতক্ষণ ম্যাসাজ পার্লারে ছিলাম তারই মধ্যে কিট্টু আর রোহনকে ডিনার নিয়েও এসেছিল। সেদিন আমরা ডিনারটা হোটেল রুমে করেছিলাম। আর তারপরে ফাইনালি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এবার চলুন আমাদের ঘুমের সময়। আর ঘুমের আগে কিট্টুর বাবাকে হেল্প করছে আমাদের বিছানা গুছিয়ে দেওয়ার জন্য। এবার পিলোটা দাও আমাকে, পিলোটা দাও। থ্যাংক ইউ। এই ফ্যানটাও করিস না, চার্জ চলে গেলে কিন্তু কালকে হাওয়া খেতে পারবি না। তো চলুন, থাইল্যান্ডে আমাদের শেষ রাত, আর ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগে। কিট্টু সবাইকে টাটা বলে দাও। কিট্টু বাই বলে দাও। বাই বলে দাও। বাই।